জাতিসংঘ মানবাধিকার কার্যালয় থেকে মানে জুলাই আন্দোলন, গুম খুন ইত্যাদি নিয়ে তদন্ত করে র্যাব বিলুপ্ত করার সুপারিশ করা হয়েছিল। অনেকে আবার এটা বলে থাকেন, এই বিশেষ বাহিনী যদি একটু লো প্রোফাইলেই থাকে, যদি তার কাজের মধ্যে দিয়ে যদি থাকে, তাহলে আর এই বিশেষ বাহিনী থাকার আর দরকার কি? আপনি আবার মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে বলছেন, আপনাকে যদি উদ্ধৃত করি, যে আমরা এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি, র্যাব বিলুপ্ত হবে কি না হবে এটা নিয়ে চিন্তা ভাবনা করছি না, এটা সরকার দেখবে। আমরা যদি প্রশ্নটা এরকম করি যে আসলে এই বাহিনীটা থাকা না থাকা একরকম কিনা, মানে আমার ওই উত্তর সেই একই হবে, হ্যাঁ। যে বাহিনী থাকবে কি না থাকবে এটা সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হবে। তবে এই বাহিনী যতদিন আছে ততদিন পর্যন্ত আপনার তার উপরে যে অর্পিত দায়িত্ব, এটা আমরা আস্থার সাথে, নিষ্ঠার সাথে, সততার সাথে আমরা এই দায়িত্ব পালন করে যাব। এবং আমরা মনে করি যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কিংবা অপরাধ নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের বাহিনী আপনার কাজ করে যাচ্ছে, তারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। আমি যদি আপনাকে 5ই আগস্ট থেকে এই পর্যন্ত হিসাব দিই, আমাদের কাজের একটা ছোট হিসাব দিই, আমরা এই পর্যন্ত 19,343 জন লোককে আমরা বিভিন্নভাবে গ্রেপ্তার করেছি। এর মধ্যে আপনার অস্ত্র আইনে 19,343, জি, অস্ত্র আইনে 306 জন, এবং আমরা অস্ত্র উদ্ধার করেছি 686টি। এটা কি সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে? এগুলা অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন সময়। হ্যাঁ, এরপরে আপনার হত্যা মামলায় 2,714 জনকে আমরা গ্রেপ্তার করেছি হত্যা মামলায়। এর মধ্যে আপনি হত্যা মামলাগুলি কি বিশেষ কোনো মামলা আপনাদের কাছে কেন আসলো? না না, এগুলো আপনার ওই যে মামলা আমাদের কাছে আসেনি। যেমন আপনাকে আমি বলি যে চাঁদপুরে একটা ট্রলার বা একটা কার্গো জাহাজে ডাকাতি হয় এবং 7 জন লোকে হত্যা করে সেই ডাকাতিটা সংগঠিত হয়। তো শোনার সাথে সাথেই ঘটনা আমাদের নলেজ আসার সাথে সাথেই আমরা এটা শ্যাডো ইনকোয়ারি শুরু করি এবং 24 ঘন্টার মধ্যে এর যে মূল আসামি তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এখানে আমার একটা প্রশ্ন আছে যে আপনি কি যখন শ্যাডো ইনকোয়ারি করার সিদ্ধান্ত নেন, এই সিদ্ধান্ত কি আপনি নেন? মানে আমরা এই সিদ্ধান্ত এটা একটু মানে আমি কারণ বুঝি না, কিন্তু এটা একটু পুলিশি আইনের সাথে একটু সাংঘর্ষিক না। না, এটা সাংঘর্ষিক না, যেহেতু আমাদের ম্যান্ডেটে আছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করা, গ্রেপ্তারে সহায়তা করা। হ্যাঁ, এবং এই যে রহস্য উদ্ঘাটনে আমরা তাদের সহায়তা করি। লিগ্যাল প্রক্রিয়াটি সংশ্লিষ্ট থানা পুলিশই গ্রহণ করে। ওকে, হ্যাঁ, আমরা যেমন এই 7 জনকে গ্রেপ্তার করে দ্রুত পুলিশকে আমরা হ্যান্ড ওভার করেছি। আপনারা জানেন যে মিটফোর্ড হাসপাতালে একটা খুব মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়, পাথর মেরে একটা লোককে মারে। এটি দেখার সাথে সাথে আমরা দ্রুতই এটার শ্যাডো ইনভেস্টিগেশন শুরু করি এবং খুব অল্প সময়ের মধ্যেই 2 জন আসামি আমরা গ্রেপ্তার করি, যাদেরকে সিসি ফুটেজে দেখা গেছে, এবং গ্রেপ্তার করে আমরা পুলিশে হ্যান্ড ওভার করি। কিন্তু মাননীয় মহাপরিচালক, আমি যেটা বলতে চাই যে এইটা একটু প্রক্রিয়াটা একটু অবৈজ্ঞানিক মনে হয় কিনা। মনে করেন বাংলাদেশে 200 খুন হইতেছে ধরা যাক একটা গিভেন টাইমে, আপনি 10টা খুনের প্রতি বিশেষ মনোযোগ দিতেছেন, এটা আপনার ওন ডিসক্রিপশন বা মিডিয়া যেটাকে নিয়ে বেশি কথা বলতেছে সেইটার জন্য একটু মানে প্রক্রিয়াটা একটু অবৈজ্ঞানিক মনে হয় কিনা? এটা তো আপনার ওই যে আমাদের একটা পিক এন্ড চুজের সম্ভাবনা থাকে কিনা? পিক এন্ড চুজ এটা আপনি হয়তো আপনার দৃষ্টিতে বলতে পারেন, বাট আমরা চাই যে সবগুলা খুনেরই আপনার তদন্ত হোক, সেটার বিচার হোক, এবং প্রত্যেকটা খুনেরই তো আপনার থানায় মামলা হয় এবং পুলিশ এটা ইনভেস্টিগেট করে, পুলিশ করবে। বাট আমাদের পক্ষে তো সবগুলা খুন করা সম্ভব না। সুতরাং এর মধ্যে আমরা বেছে বেছে যেগুলা খুব সেন্সিটিভ খুন, মানুষকে খুব আলোড়িত করে, মিটফোর্ডের ঘটনাটা আলোড়িত করেছে, গাজীপুরে এক সাংবাদিককে প্রকাশ্যে সন্ধ্যার পরে তাকে খুন করে, ওইটারও আমরা আসামি গ্রেপ্তার করেছি। এরপরে আপনার যে বিভিন্ন সময় এই জায়গায় যদি আপনি আমাদের একটু আলোকিত করতেন, যে আপনি তো পৃথিবীর নানা জায়গায় কাজ করছেন, আসলে আপনার পড়াশোনা বিস্তর, পৃথিবীর উন্নত দেশগুলিতে এইটা কিরকম ভাবে হয়? ধরেন মানে থানারও তো একটা নিজস্ব সক্ষমতা আছে, আমরা কিন্তু সারাক্ষণই দেখতে থাকি এই পুলিশের জুরিসডিকশন নিয়ে কিন্তু পুলিশ খুব সেন্সিটিভ থাকে, যে এটা আমার জুরিসডিকশন, ও তো এটার মধ্যে যেমন তো ওইটা তো এইটা সারা পৃথিবীতে কেমন, মানে র্যাবের মতো সারা পৃথিবীতেও আপনার এরকম এলিট বাহিনী আছে যারা নিয়মিত ওভারল্যাপিং আছে। আর আমাদের এইখানেও যে জিনিসটা হয়, এখানে ওই জুরিসডিকশন নিয়ে আমাদের মধ্যে কোনো সমস্যা নাই। আমরা কিন্তু পরস্পরকে আপনার কমপ্লিমেন্ট করি। আমরা যে থানা পুলিশ বলেন বা অন্যান্য পুলিশের যে ইউনিট আছে, র্যাব আছে, আমরা একটা ক্রাইসিসের সময় সবাই সম্মিলিতভাবে কাজ করি, এবং একটা মানে এটা একটা আমাদের এই সম্মিলিত উদ্যোগের ফলে অনেক সময় কাজগুলো ত্বরান্বিত হয় এবং খুব দ্রুততম সময় আমরা এটা করতে পারি। এটা নিয়ে কোনো আপনার কোনো সমস্যা নাই, মানে জুরিসডিকশনের কোনো সমস্যা নাই, কোনো কনফ্লিক্ট নাই। রাদার আমরা পরস্পরের সহযোগিতার মাধ্যমে কাজগুলো করি। না ইগো কনফ্লিক্ট এখানে কোনো ধরনের। আচ্ছা, এটা আমি মানে দর্শকদের উদ্দেশ্যে, মানে আপনার আসলে রিপোর্টিং বসকে
আমার আপনার যে পুলিশ হেডকোয়ার্টার্স এবং পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমি পুলিশ হেডকোয়ার্টার্সের সাথে কাজ করি, পুলিশের একটা অঙ্গ। জি, পুলিশ হেডকোয়ার্টার্স মানে আপনি কি আপনার মানে আইজি জি, সাহেবকে উনি আপনার জি, 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 হ্যাঁ, হ্যাঁ, আমাদের লাইনে আমাদের যত আপনার রিপোর্ট বা বিভিন্ন তথ্য বা আমাদের যোগাযোগের সব পুলিশ হেডকোয়ার্টার্সের মাধ্যমে হয়। ওকে। আপনাদের কার্যক্রম বিশেষ করে গত ৩-৪-৫ মাসে যখন বড় বড় কতগুলি, বিশেষ করে দুর্গাপূজা সহ আরো কতগুলি মানে সংখ্যালঘুদের আমি সংখ্যালঘু শব্দটা আসলে বলতে চাই না, মানে যারা জি। মানে কম সংখ্যায় আছেন তাদের নিরাপত্তা নিশ্চিতে আপনারা বেশ ভালো কাজ করেছেন, কিন্তু আপনাদের যেটা সমালোচনা যে এই ১২-১৪ মাসে দেশে শতাধিক মাজার ভাঙা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে কিছু জিনিস ঘোষণা দিয়ে করা হয়েছে, দরবারের লাশ তুলে আগুন দেওয়া হয়েছে, এগুলি প্রতিরোধে আমরা র্যাবকে তেমন একটা সক্রিয় দেখি নাই। না, এগুলা আপনার আমি বলি আমাদের যে সংখ্যা, হ্যাঁ, আমাদের সংখ্যা পুলিশের তুলনায় বা সেনাবাহিনীর তুলনায় খুবই কম, আমরা 10 থেকে 10,500 লোক। তো সুতরাং কোথাও যখন এই ধরনের আপনার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ডেপ্লয়মেন্ট হয়, সেটা আমাদের সংখ্যাটা সেখানে কম থাকে। তো প্রতিটি ঘটনায় আমরা ছিলাম। কিন্তু এটা হয় কি আপনার আমরা জুলাই আগস্টের পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে শক্তি প্রয়োগের ক্ষেত্রে আমরা এখন কিছুটা সংযমের পরিচয় দেই। হ্যাঁ, আমরা আপনার শক্তি প্রয়োগের ক্ষেত্রে অর্থাৎ যাতে সেখানে ক্যাজুয়ালিটি খুব বড় ধরনের না হয়, এই সংযমের পরিচয় দেই। কারণ কিছু কিছু পরিস্থিতি আছে যে মব কালচারের বা কথা যেটা বলতেছেন, যে এখানে হাজার হাজার মানুষ জড়ো হয়, ওই মব কন্ট্রোল করতে গেলে যে পরিমাণ শক্তি প্রয়োগ করা দরকার, ওই পরিমাণ শক্তি প্রয়োগ করলে সেখানে হয়তো অনেক বেশি ক্যাজুয়ালিটি হয়। এইভাবে বেশ কয়েকটা জায়গায় আমরা দেখেছি যে সেখানে আপনার প্রায় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 400-500 সদস্য ছিল, তারপরও ওই যে ময়মনসিংহের একটা মাজার ভাঙ্গার ক্ষেত্রে তারপরও আমরা সেটা নিয়ন্ত্রণে রাখতে পারিনি, আমাদেরকে ওভার পাওয়ার করে তারা এটা করেছে। তো ওই যে কথাটা বললাম যে যাতে ক্যাজুয়ালিটি বেশি না হয় আপনার, অর্থাৎ বড় ক্ষতির চেয়ে ছোট ক্ষতি, যে আপনার আমাদের এটা দণ্ডবিধিত একটা আইন আছে, হ্যাঁ, যে আপনার জন্য একটা বড় ক্ষতি এড়ানোর জন্য ছোটখাটো যে এটা ওই অনেকটা সেই রকমেরই বড় ধরনের ক্যাজুয়ালিটি রক্ষা করার জন্য। কিন্তু মানে মহাপ্রচালক এই ক্ষেত্রেও আপনি পিক এন্ড চুজ করতেছেন কিনা, একটা না, পুলিশ জায়গায় থাকতেছেন কিনা, যাদের শক্তি বেশি তাদেরকেই রক্ষা করার চেষ্টা আপনি বেশি না, ব্যাপারটা তা না। এখানে যদি আপনি যে মাজার ভাঙ্গা বলেন, এগুলা আমাদের যদি ব্যর্থতা হিসেবে চিহ্নিত করেন, এটা আমাদের ব্যর্থতাই বলতে হবে। আমরা আসলেই সফল হইনি। আমাদের উচিত ছিল প্রত্যেকটা জায়গায় এই প্রোটেকশনটা দেওয়া, বাট বাস্তবতার কারণে এবং বিভিন্ন কারণে হয়তো আমাদের ওই ব্যর্থতা আছে, বাট আমরা এটা কাটিয়ে উঠে ক্রমান্বয়ে আমরা আরও বেশি শক্তিশালী। এই জন্য আপনার সামাজিকভাবেও একটা কিন্তু এখানে একটা কিছু করার আছে। কেবলমাত্র সব সমস্যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দিলে তাদের পক্ষে সব কিছু করা মুশকিল। এক্ষেত্রে একটা সামাজিক বা রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন তাদেরও একটা ভূমিকা রাখা উচিত এই ধরনের ক্ষেত্রে। তারাও যদি এগিয়ে আসেন, তাহলে আমরা সবাই মিলে হয়তো এই যে মব কালচারের যেগুলো ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত বা একটা যে কলহ, বিভিন্ন গোষ্ঠীগত কলহ, এগুলা থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের সবার একটা